আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি লেকচারে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার কোষ ও এর গঠন, এবং আজকে আমাদের এই চ্যাপ্টারের তোমার প্রথম লেকচার। সো এই চ্যাপ্টারে বা এই লেকচারে আমরা আজকে কি কি কভার করব। প্রথমত আমরা কভার করব হচ্ছে কোষ কি, কোষ নিয়ে সর্বপ্রথম কিভাবে কে ডিসকভার করলো, প্রথম কোষ কিভাবে, পৃথিবী সৃষ্টির শুরুতে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হলো, কোষের বৈশিষ্ট্য কিছু, কোষের কার্যাবলী এবং কোষের আয়তন ও কোষের প্রকারভেদ নিয়ে আমরা এই লেকচারে ইনশাল্লাহ কভার করব। সো ফার্স্টে যদি আমরা আসি, কোষ কি এবং কোষ কিভাবে সর্বপ্রথম কে কোষকে ডিসকভার করলো। সো কোষ নিয়ে সর্বপ্রথম যে আইডিয়া দিল তার নাম হচ্ছেন রবার্ট হুক। তার নাম হচ্ছেন রবার্ট হুক। তিনি কি করলেন, তিনি কাঠের ছিপি নিয়ে তার মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করা স্টার্ট করলেন। অবজার্ভ করে কি তিনি যা দেখতে পেলেন, এরকম কিছু ছোট ছোট বক্সের মতন স্ট্রাকচার তিনি অবজার্ভ করলেন। কি থেকে? কর্ককে মাইক্রোস্কোপের নিচে তিনি এরকম কিছু ছোট ছোট বক্সের মতো স্ট্রাকচার তিনি অবজার্ভ করলেন। তখনকার খ্রিস্টান যে পাদ্রীরা ছিল, তারা যেখানে ছোট ছোট ঘরের ভিতর থাকতো, সেই ছোট ঘরগুলোকে বলা হতো সেল। তো সেই সেল থেকে স্ট্রাকচারাল সিমিলারিটিসের কারণে তিনি সেই সেল থেকে এই তার অবজার্ভ করা বস্তুগুলোর নাম দিলেন সেল, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কোষ। ঠিক আছে। সো কোষ নিয়ে তাহলে সর্বপ্রথম কাজ করলেন রবার্ট হুক, এই জন্য তাকে বলা হয় কোষবিদ্যার জনক। তারপর আসে হচ্ছে কোষ কি, কোষকে। কোষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী অনেক ডেফিনেশন দিয়ে গেছেন। তা আমরা যেটা দেখব, আমাদের বইতে 4জন সায়েন্টিস্টের ডেফিনেশন মেইনলি মেনশন করা আছে। ফার্স্টে হচ্ছে জিন ব্র্যাকেট স্যার কি বলে গেছেন? জিন ব্র্যাকেট স্যার যেটা বলে গেছেন, তিনি বলে গেছেন কোষ হচ্ছে জীবের মৌলিক গঠনগত একক। আচ্ছা, মৌলিক গঠনগত একক, আমরা এক্সপ্লেনেশন দেখবো এখন। এটা মৌলিক গঠনগত একক, ঠিক আছে। মৌলিক গঠনগত একক মানে কি? মৌলিক, আমরা ছোটবেলায় মৌলিক সংখ্যা পড়েছিলাম না? যেমন মৌলিক সংখ্যা কি আর কোনো গুণিতকে ভাঙা যেত? ভাঙা কিন্তু যেত না। তো দ্রুপ কোষও এরকম গঠনের এমন একটা একক আমাদের বডির বা পুরো তোমার জীবজগতের, মৌলিক তাকে যে ইচ্ছা করলে আর ভাঙা যায় না। যেমন চিন্তা করো, এখানে একটা বডি সিস্টেমের কথা চিন্তা করো, একটা তন্ত্র, হিউম্যান ফিজিওলজিক্যাল হিউম্যান বডির কথা চিন্তা করো, তন্ত্র বা সিস্টেম। যেমন পরিপাকতন্ত্র একটা তন্ত্র তোমার গঠিত হয় অনেকগুলো অঙ্গের উপস্থিতিতে, অনেকগুলো অঙ্গ তৈরি টিস্যু দ্বারা, আর টিস্যু তৈরি হয় অনেকগুলো কোষ একত্রিত হয় কোষ দ্বারা। টিস্যু তৈরি হয় কোষ দ্বারা। তো ভাঙতে ভাঙতে আমরা যখন কোষের মধ্যে চলে আসবো, এরপর ফার্দার আর ভাঙা যাবে না চাইলে, যেহেতু মৌলিক গঠনগত একক। চাইলে কিন্তু ভাঙা যায়। ভাঙলে আমরা কি অঙ্গাণুগুলোকে আলাদা আলাদাভাবে পাবো, বাট তখন আমরা আর আইডেন্টিফাই করতে পারবো না যে ওই অঙ্গাণুগুলো অ্যাকচুয়ালি কোন অঙ্গের কোষের। এই জন্য আমাদের এইখানেই থামতে হবে, এবং এই পর্যন্তই হচ্ছে আমাদের কোষের মৌলিক গঠনগত একক। এই কারণেই বলা হয়েছে। তো তারপর আরেকজন সায়েন্টিস্ট আসলেন, তিনি এসে কি বললেন, তার নাম হচ্ছে ডি রবার্টিক্স। তিনি এসে কি বললেন, তিনি এসে সেম কথাটাই রাখলেন, মৌলিক গঠনগত একক। তিনি তার সংজ্ঞায় আরেকটা নতুন জিনিস অ্যাড করে দিলেন, সেটা হচ্ছে কার্যগত একক। কার্যগত একক মানে কোনো একটা অঙ্গের যে কার্যাবলী তোমার সম্পাদন আমরা হতে দেখি, সেই কার্যাবলীগুলো মূলত নিয়ন্ত্রিত হয় একদম কোষীয় স্তর থেকে বা সেলুলার লেভেল থেকে। কিভাবে? আমি এক্সাম্পল দিই আবার। যেমন এই গঠনগত একক বোঝার জন্য আমরা পরিপাকতন্ত্রের এক্সাম্পল নিয়েছিলাম, এখানেও সেম আমরা পরিপাকতন্ত্রের এক্সাম্পল নেই। পরিপাকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি? পাকস্থলী। সেই পাকস্থলীর একটা গুরুত্বপূর্ণ আমরা কাজ অলরেডি জানি, যে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে থাকে।
এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করাটা পাকস্থলী আমরা দেখে থাকি যে পাকস্থলী করে, বাট এটা কন্ট্রোল হয় তোমার একদম পাকস্থলীর কোষীয় স্তর থেকে। যেমন পাকস্থলীতে বিশেষ একটা ধরনের কোষ আছে যার নাম হচ্ছে প্যারাইটাল কোষ। কি কোষ? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ, এই প্যারাইটাল কোষ তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরণ করে থাকে। সো একদম পাকস্থলী দেখা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, বাট এই যে কাজটা, এই কাজটা একদম নিয়ন্ত্রিত হইতেছে কোষীয় স্তর থেকে। ঠিক আছে, এই দুইজনের সংখ্যা আমরা দেখলাম। তারপর আরেকজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম লোই এবং সিকেভিচ। দুইজন এখানে মূলত লোই এন্ড সিকেভিচ। লোই অ্যান্ড সিকেভিচ, তারা কি বললেন? তারা বললেন যে জৈবিক কার্যকলাপের একক, এটা মূলত এই কার্যগত এককেরই ব্যাখ্যা এখানে আসবে। তার আরেকটা নতুন জিনিস অ্যাড করলেন যে অর্ধবেদ্য ঝিল্লি বা বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। ঝিল্লি বা বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। তার মানে বোঝা যায় কোষের চারদিকে একটা ঝিল্লি থাকবে যে বৈষম্যবেদ্য বা খুবই সিলেক্টিভ হবে। কোষে কোনো মলিকিউলসকে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে সে খুবই সিলেক্টিভ হবে। যেমন তোমার বাসার গেটের কথা যদি চিন্তা করো, সেখানে কিন্তু সবার ঢোকার অনুমতি নেই। তোমার বাসার যারা রেসিডেন্ট এবং বাইরের কিছু সিলেক্টিভ পিপল, তারাই কিন্তু ঢুকতে অ্যালাউড, এছাড়া বাইরের কিন্তু কেউ অ্যালাউড না। তো কোষের ক্ষেত্রেও সেম, কোষের যে ঝিল্লিটা আছে সেও একদম বাসার গেটের মতো খুব সিলেক্টিভলি কে কোষের ভিতর ঢুকবে কে ঢুকবে না এটা কিন্তু কন্ট্রোল করে থাকে, এবং সবার ঢোকা কিন্তু বা সব মলিকিউলের ঢোকাটা কিন্তু অ্যালাউড না। এই জন্য বলা হয়েছে যে কোষটা বৈষম্যবেদ্য একটা ঝিল্লি দ্বারা আবৃত। এই সংজ্ঞাটা বা সংজ্ঞায় এই কথাটা অ্যাড করছেন কে? এটা হচ্ছে লোই এবং সিকেভিচ। এখান থেকে একটা সংজ্ঞা তুলে দিয়ে অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে যে এই সংজ্ঞাটা কে প্রদান করেছেন। এই জন্য আমার এখানে সংজ্ঞাগুলো পড়তে হবে। জিন ব্র্যাকেট হচ্ছে কি শুধু গঠনগত একক। ডি রবার্টিক্স কি করলেন? তিনি গঠনগত এককের সাথে কার্যগত এককের কথাটাও অ্যাড করে দিলেন। তারপর লোই এবং সিকিভিচ এসে কি করলেন? জৈবিক কার্যকলাপের একক তো রাখলেন, তারপর বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত তিনি এই টার্মটুকু অ্যাড করে দিলেন সংজ্ঞার মধ্যে, কোষের এই বৈশিষ্ট্যটুকুও অ্যাড করে দিলেন। আচ্ছা, সো এই হচ্ছে কোষ কি, কোষের কার্যাবলী কি, গঠনগত একক কেন বলা হয়েছে, কার্যগত একক কেন বলা হয়েছে, তার ব্যাখ্যা। সো তারপর যদি আমরা আসি প্রথম কোষের সৃষ্টি, পৃথিবী যখন প্রথম শুরুর দিকে কোষগুলো কিভাবে, তোমার কোষ কিভাবে আসলো। তো এইখানে এইটা প্রমাণ করার জন্য তখন তো আর পৃথিবীর শুরুর দিকে টাইম মেশিন নিয়ে কোনো বিজ্ঞানীর পক্ষে যাওয়া সম্ভব না। তারা কি করলো? তারা একটা হাইপোথিসিস দাঁড় করানো বা অনুকল্প দাঁড় করানোর চেষ্টা করলো। সেই হাইপোথিসিসটা কি? এটা নিয়ে কাজ করলেন হচ্ছে দুইজন সায়েন্টিস্ট, স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরি। তারা কি করলেন? তারা একটা চেম্বারে 4টা গ্যাস নিলেন, অ্যামোনিয়া গ্যাস, মিথেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প। কেন এই 4টা গ্যাসই নিচ্ছেন? কেননা পৃথিবী যখন একদম শুরুর দিকে ছিল, পৃথিবীর বায়ুমণ্ডলে এই 4টা গ্যাসের তোমার প্রেজেন্স ছিল। তারা কৃত্রিমভাবে ল্যাবের মধ্যে ওই এনভায়রনমেন্টটাকে সিমুলেট করার চেষ্টা করলেন, এবং তখনকার সময় আরেকটা জিনিস তোমার প্রেজেন্ট ছিল পৃথিবীতে, সেটা হচ্ছে বজ্রপাত বা লাইটেনিং। সাইন দিলাম, বজ্রপাত বা লাইটেনিং তখন প্রেজেন্ট ছিল। তো তারা ল্যাবের মধ্যে কৃত্রিমভাবে কারেন্টের সোর্স দ্বারা এখানে লাইটিংটাকেও তারা সিমুলেট করলেন। করার পর তারা যেটা দেখতে পেলেন, এখানে এই গ্যাসগুলোর মধ্যে লাইটিং বা কৃত্রিমভাবে বজ্রপাত দেওয়ার পর এখানে প্রডিউস হলো হচ্ছে, এখানে তারা পেলেন অ্যামিনো অ্যাসিড।
এই অ্যামিনো অ্যাসিডকে, এই অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় কে, বা অ্যামিনো অ্যাসিডের, অ্যামিনো অ্যাসিড কার মনোমার? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড অণু একত্রিত হয়ে একটা প্রোটিন অণু তৈরি করে। অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের অণু, প্রোটিনের মনোমার। আচ্ছা, তারপর প্রোটিন পেলেন এখানে। এই কোষে তোমার প্রোটিন তৈরি হয় কিভাবে? প্রোটিন তৈরি হয় তোমার ডিএনএ থেকে। ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হয়, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে, বা এমআরএনএ তো এক ধরনের আরএনএ, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই প্রসেস, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির এই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা ট্রান্সক্রিপশন, অ্যান্ড এমআরএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রক্রিয়াটাকে বলি আমরা ট্রান্সলেশন। এই চ্যাপ্টারের শেষের দিকে আমাদের এই ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে ডিটেইলসে তোমার আলোচনা আছে। এমআরএনএ থেকে যেহেতু প্রোটিন তৈরি হয়, আর এখানে আমরা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড পেলাম, প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিড পেলাম। সো বিজ্ঞানীরা একটা হাইপোথিসিস বা অনুকল্প ধরে নিলেন যে প্রথম দিকে যে কোষগুলো ছিল তারা সকলেই আরএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিডটা তারা কন্টেইন করত, রাইবো নিউক্লিক অ্যাসিডটা তারা কন্টেইন করত। এই হাইপোথিসিসটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। সো তার মানে বোঝা যায় পৃথিবীর যে আদি বংশগতির ধারাটা শুরু হয়েছিল সেটা মূলত আরএনএর মাধ্যমে শুরু হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, বইতে দেখবা এখানে আরেকটা টার্ম তোমরা দেখতে পাবা, এন্ডোসিম্বায়োসিস। এটা আপাতত আমি একটু পজ রাখতেছি, এটা আমরা যখন ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া দেখবো সামনে, তখন ইনশাল্লাহ আমরা এটা কভার করব। আচ্ছা, এই হচ্ছে প্রথম কোষের সৃষ্টির জন্য যে এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল, এক্সপেরিমেন্টের একটা হাইপোথিসিস। এই হাইপোথিসিসটার নাম হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কোন সায়েন্টিস্ট করে গিয়েছেন, কারা? তারা হচ্ছে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরি নামক দুইজন সায়েন্টিস্ট। সো এইটু ক্লিয়ার? আচ্ছা, আশা করি। সো যেটা বললাম আগে, যে কোষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী অনেক কাজ করে গেছেন। সো তারপর দুইজন সায়েন্টিস্ট আসলেন, স্লেইডেন এবং থিওডোর সোয়ান। তারা দুইজনে মিলে ওই সকল কাজগুলোকে মার্জ করে একটা থিওরি প্রদান করলেন, বা সেল, যাকে বলা হয় সেল থিওরি বা কোষ তত্ত্ব। এই কোষ তত্ত্ব প্রদান করলেন। এখানে দেখো কোষ তত্ত্বে কি বলছে, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। এটা আমরা অলরেডি দেখছি যে মৌলিক গঠনগত একক, ওইটার এক্সপ্লেনেশন এখানে আসবে। কোষ হলো জীবনের মৌলিক একক, সেম। কোষ বংশগতির একক। কোষকে বংশগতির একক কেন বলা হয়েছে? কারণ কোষে যে ডিএনএ থাকে, এই ডিএনএ হচ্ছে জিন কন্টেইন করে, এটা বংশগতির তথ্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যেতে সহায়তা করে। তারপর বলা হয়েছে সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। আচ্ছা, এখানে লোই এবং সিকেবির যে সংজ্ঞাটা দিয়েছিল বলেছিলাম, সেখানে অর্ধবেদ্য ঝিল্লির কথা দেখছিলাম। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এটার এক্সপ্লেনেশনটা কি? অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। যেমন আমরা কোষ বিভাজন 9-10-এ অলরেডি দেখে এসেছি। কোষ বিভাজনে কি ছিল, একটা কোষ থেকে আরও দুইটা, বা একটা মাতৃকোষ থেকে আরও অপত্য কোষ তৈরি হচ্ছিল। কিভাবে? কোনো মাধ্যম দরকার হয়েছিল? হয় নাই কিন্তু। একই ডিফারেন্সটা তুমি চিন্তা করো ভাইরাসের ক্ষেত্রে। ভাইরাসের একটা টার্ম তো আমরা অলরেডি সবাই জানি, যে ও জীবদেহের বাইরে বা পোষক দেহের বাইরে জড় বস্তুর ন্যায় আচরণ করে, এবং পোষক দেহের ভিতরে ও জীব বা সজীব হয়ে ওঠে। সো কারণ ও বাহিরে থাকলে, পোষক দেহের বাহিরে কখনো বংশ বিস্তার বা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে না। কেননা ওর সংখ্যা বৃদ্ধি করার জন্য একটা সজীব মাধ্যমের প্রয়োজন হয়, আর এই সজীব মাধ্যমটা ওকে প্রোভাইড করে হচ্ছে পোষক কোষ। বাট আমাদের যে কোষগুলো বা তোমার, এই জন্য ভাইরাসকে কিন্তু তোমার একটা কোষও ধরা হয় না, অকোষীয়। ভাইরাস কিন্তু কোষের এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে ব্যর্থ, যে সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। ওর তোমার প্রজনন করতে বা নিজের সংখ্যা বৃদ্ধি করতে অবশ্যই সজীব মাধ্যমের প্রয়োজন হবে, আদারওয়াইজ সেটা হবে না। এই কারণে ভাইরাসের কোষকে কোষ হিসেবে ধরা হয় না, এই জন্য ভাইরাসকে বলা হয় অকোষীয়। বাট বাকি যে কোষ আছে এই জীবজগতে, তাদেরকে তোমার হচ্ছে আত্মপ্রজননে সক্ষম, কোনো সজীব মাধ্যম ছাড়াই।
ওকে, দেন হচ্ছে কোষের প্রকারভেদ আমরা দেখব। কোষের প্রকারভেদ কয় রকম হতে পারে, কিসের কিসের বেসিসে হতে পারে, ক্লাসিফিকেশন। বায়োলজিতে একটা জিনিসকে আমরা অনেক কিছুর বেসিসে ক্লাসিফিকেশন করতে পারি। যেমন এখন আমরা কোষকে করব বিভিন্ন কিছুর বেসিসে আমরা ক্লাসিফিকেশন করব বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। কোষের প্রকারভেদ, ফার্স্টে আসে হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে সে কোন কাজ সম্পাদন করতেছে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কি হতে পারে, যেসব কোষ দেহ গঠন করে তাদেরকে বলা হয় দেহকোষ, আর যেসব কোষ জননে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ বা গ্যামেট। জনন মাতৃকোষের এক্সাম্পল হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। জনন মাতৃকোষ বা গ্যামেট, এই জনন মাতৃকোষের এক্সাম্পল হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। দেন আসে হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে বুঝলাম যেসব কোষ দেহ গঠন করে তাদেরকে বলি দেহকোষ, এবং যেসব কোষ জননে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, এটাও খুবই কমন একটা ক্লাসিফিকেশন, এটা আমরা অলরেডি আইডিয়া আছে এই সম্পর্কে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতেও দুই রকম হতে পারে। প্রথমত হচ্ছে আদিকোষ, সেকেন্ডলি হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ কারা? আদিকোষ তারাই যাদের কোষে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে নিউক্লিয়াস, আমরা এখানে একটা কিউট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই নিউক্লিয়াসের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের বাইরের যে পর্দাটা আছে, যে লাল অংশটা, এই পর্দা ধারা বা মেমব্রেনটা ধারা তোমার আবদ্ধ বা সুশৃঙ্খল অবস্থায় থাকে না, ছড়ায় ছিটায় থাকে নিউক্লিয়াসের উপাদানগুলো। এই আদিকোষের এক্সাম্পল কারা? আদিকোষ হচ্ছে তোমার মনেরা রাজ্যের যত জীব আছে তারা হচ্ছে আদিকোষের উদাহরণ। যেমন আমাদের অতি পরিচিত ব্যাকটেরিয়াও কিন্তু এই মনেরা রাজ্য থেকে বিলং করে। মনেরা তোমার ব্যাকটেরিয়াতে কি থাকে, একটা ডিএনএ থাকে, আমরা পড়ছিলাম অলরেডি 9-10-এ। সেটা কি, বায়োটেকনোলজি চ্যাপ্টারে ব্যাকটেরিয়া একটা ডিএনএ থাকে, বাট ওর তো সুগঠিত নিউক্লিয়াস নাই। ডিএনএটা কি মুক্ত অবস্থায় থাকবে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকবে না। এটা সাইটোপ্লাজমে বা কোষের যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অবস্থান করবে। এই কারণে এদের নিউক্লিয়াসকে বা এই নিউক্লিয় উপাদানটাকে তোমার প্রকৃত নিউক্লিয়াস বলা হয় না, এটাকে বলা হয় সিউডো নিউক্লিয়াস। বা এই যে নিউক্লিয়াস, যে তোমার ডিএনএটা সাইটোপ্লাজমের যেই জায়গায় অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড অঞ্চল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং কম 1 মার্কের জন্য কিন্তু আসে ক নাম্বারে, যে নিউক্লিওয়েড কি। ব্যাকটেরিয়ার বা আদিকোষে যেখানে তোমার ডিএনএ অবস্থান করে, সাইটোপ্লাজমের যে অঞ্চলে ডিএনএ অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিওয়েড অঞ্চল। আদিকোষে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি করে এটা আমরা পরবর্তীতে দেখব। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করা ছাড়া এই জীবজগতের কোনো সেল এক্সিস্ট করতে পারে না। সো প্রোটিন তৈরি খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, আর প্রোটিন তৈরি করার জন্য লাগবে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আচ্ছা, রাইবোজোম থাকবে। সো ও যেহেতু আদিকোষ, ও তো এত উন্নত না, ও রাইবোজোম অতও উন্নত হবে না। রাইবোজোম কত 70 আছে। এটা আমরা পরবর্তীতে যখন রাইবোজোম দেখব পরবর্তী লেকচারগুলোতে, তখন এটা নিয়ে ডিটেলস আইডিয়া পাবো ইনশাল্লাহ। তারপর আসে হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ কারা? যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এই যে এটাই হতেছে প্রকৃত কোষের ছবি, যে নিউক্লিয়াসের বা নিউক্লিয় যে বস্তুগুলো আছে সেগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দর বা সুশৃঙ্খল অবস্থায় একটা তোমার আবদ্ধ অবস্থায় আছে, সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। তো এই ছিল হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ক্লাসিফিকেশন। তারপর আসে হচ্ছে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে।
ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে। ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে দুই রকম হইতে পারে, হ্যাপ্লয়েড কোষ, সেকেন্ডলি হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকে n সংখ্যক, ডিপ্লয়েড কোষে 2n সংখ্যক। মানে ডিপ্লয়েড কোষে যতটা ক্রোমোজোম থাকবে তার অর্ধেক হচ্ছে থাকবে হ্যাপ্লয়েডে। এই জিনিসগুলো আপাতত একটু কষ্ট করে মনে রাখো, বাট পরবর্তীতে আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার দেখব তখন এগুলো আমাদের কাছে একদম পানির মতো সোজা হয়ে যাবে। যে ডিপ্লয়েড, ধরো কোনো একটা ডিপ্লয়েড প্রাণীর তার ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, যেমন মানুষেরই 46, তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম হবে 23টা। ডিপ্লয়েডের অর্ধেক হবে হ্যাপ্লয়েড। আপাতত একটু এই জিনিসগুলো মনে রাখতে হবে, বাট আমরা যখন পরবর্তীতে কোষ বিভাজন চ্যাপ্টার দেখব তখন এই জিনিসগুলো আমাদের কাছে একদম সোজা হয়ে যাবে। ফাইনাল হচ্ছে অবস্থানের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে একটা কোষ যখন উদ্ভিদে অবস্থান করবে, মানে কোথায় এসে বা কোন জীবের মধ্যে সে অবস্থান করতেছে। এক উদ্ভিদে অবস্থান করলে তার উদ্ভিদ কোষ, এটা যদিও তো তোমরা অলরেডি জানো, উদ্ভিদ কোষ। অ্যান্ড প্রাণীতে যদি অবস্থান করে সেটা হলো প্রাণী কোষ। এরকম অবস্থানের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা যায়, অবস্থানের ভিত্তিতে। সো এটা একটা স্ক্রিনশট বা নিয়ে রাখতে পারো বা পরবর্তীতে নোট করে নিও। ওকে, তারপর আসে হচ্ছে কোষের আয়তন। আচ্ছা, সব কোষের আয়তন কি সেম হবে? না, সব কোষের আয়তন সেম হবে না। কেননা কোষের আয়তন নির্ধারিত তার বা আয়তন বা গঠন নির্ধারিত তার কাজের মাধ্যমে। সে কোন অঙ্গে অ্যাকচুয়ালি অবস্থান করতেছে, কোন কাজটা সে করতেছে, সেইভাবে তার আয়তনটা নির্ধারিত হয়। যেহেতু জীবজগতের সব কোষের কাজ একরকম না, সেহেতু তাদের আয়তনও সেম হবে না। সে হচ্ছে কোষের আয়তন। কোষের আয়তন। সো বইতে একসাথে অনেকগুলো লেখা আছে, আমাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এখানে আমরা ভেঙে ভেঙে দেখব। প্রথমে দেখব হচ্ছে সমগ্র জীবজগতের মধ্যে, সমগ্র একদম জীবজগতের মধ্যে সবচেয়ে বড় কোষকে আর সবচেয়ে ছোট কোষকে। সমগ্র জীবজগতের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে, সবচেয়ে বড় কোষ এটা হচ্ছে সমগ্র জীবজগতের মধ্যে উট পাখির ডিম। উট পাখির ডিম, ডিম কিন্তু আসলে একটা কোষ বা ডিম্বাণু। ডিম হচ্ছে একটা কোষ। এই ডিম্বাণুর মধ্যে উট পাখির জন্য বা ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্য সঞ্চয় লাগে। এই খাদ্য সঞ্চয়ের জন্য মূলত ডিমটা বা এই কোষটা সাইজে অনেক বড় হয়েছে। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষকে, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। আচ্ছা, মাইক্রো, এটাকে আমরা মাইক্রো পড়তে পারি না? মাইক্রো মানে কি? ছোট। সো সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। আমরা এইভাবে মনে রাখতে পারি, জাস্ট এটা মনে রাখার একটা টেকনিক। সেই গেল সমগ্র জীবজগতের মধ্যে সবচেয়ে বড় কোষ এবং সবচেয়ে ছোট কোষ। তারপর আমরা উদ্ভিদের মধ্যে একটু চিন্তা করি, উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা। সো উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের মধ্যে এককোষী উদ্ভিদের মধ্যে, প্রথমে আসি এককোষী উদ্ভিদের মধ্যে। এককোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে, বড়, সবচেয়ে বড় কোষ এককোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল।
যার লেন্থ হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। 5 থেকে 10 সেন্টিমিটার স্কেলের হিসাবে যদি আমরা দেখি, 5 থেকে 10 সেন্টিমিটার হচ্ছে এইটুক, 5 এটা 10, 5 থেকে 10, এইটুক হচ্ছে একটা শৈবালের দৈর্ঘ্য, এবং এটা পুরাটাই একটা কোষ, পুরাটা একটা কোষ। এই যে 5 থেকে 10 সেন্টিমিটার, এই পুরাটাই একটা কোষ। আর যদি বহুকোষী, এটা তো গেলে এক কোষী, বহুকোষীর মধ্যে বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে রেমি গাছের তন্তু। কি? এটা হচ্ছে রেমি গাছের তন্তু। রেমি একটা গাছ যেটা চায়নার ওইদিকে পাওয়া যায়। এই রেমি গাছের যে তন্তু আছে বা ফাইবার আছে, এই তন্তুটা হচ্ছে বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ। রেমি গাছে আরো অনেক কোষ থাকে, যেহেতু এটা বহুকোষী উদ্ভিদ। এর মধ্যে যে তন্তুটা থাকে, এই তন্তুটা হইতেছে উদ্ভিদের মধ্যে, বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ। আচ্ছা, উদ্ভিদ সমগ্র জীবজগৎ গেল, উদ্ভিদ গেল। এবার আসি হচ্ছে আমরা মানুষের মধ্যে। মানুষে কি পাই? মানুষের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন কি? মোটর নিউরন তো আমরা অলরেডি জানি নিউরন কি। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। নিউরন, নিউরন একটা কোষ। মোটর নিউরন কি? মূলত নিউরন পাওয়া যায় 3 ধরনের: সেন্সরি নিউরন, মোটর নিউরন, আর হচ্ছে মিশ্র নিউরন। সেন্সরি বা সংবেদী নিউরন কোনগুলো? যেগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পৌঁছায় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায়, তাদেরকে বলা হয় সেন্সরি নিউরন। ওই সেন্সরি নিউরনের বা সংকেতের সাপেক্ষে কোনো একটা অঙ্গকে কাজ করার জন্য যে নির্দেশ দেয়, সেই নিউরনকে বলা হয় মোটর নিউরন। মোটর নিউরন কতটুক? 1.37 মিটার। 1.37 মিটার কিন্তু একটা স্বাভাবিক মানুষের হাইটের সমান। সো কতটুকু এটা? তাহলে স্পাইনাল কর্ড থেকে একদম পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। যেহেতু তোমার কোনো বডির কোনো একটা অর্গানকে কাজ করার অর্ডার দেওয়ার জন্য পুরো একদম বডিতে একটা নেটওয়ার্কের মতো থাকা লাগবে, একদম স্পাইনাল কর্ড থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত থাকাটা প্রয়োজন। এই কারণে মোটর নিউরনের দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, 1.37 মিটার। এটা একটা স্বাভাবিক মানুষের হাইটের সমান প্রায়। সবচেয়ে বড় কোষ। এবার সবচেয়ে ছোট কোষ কোনটা মানব দেহে? মানব দেহে সবচেয়ে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। যেমন আমাদের ব্লাডে 3 ধরনের সেল পাওয়া যায়: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট বা অনুচক্রিকা। এই অনুচক্রিকা হচ্ছে মানব দেহের মধ্যে সবচেয়ে ছোট কোষ। সো এইটাও তোমরা আলাদা করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে নোটে এটা তুলে নেবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কোষের বেসিক নিয়ে ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম। কোষ কিভাবে ডিসকভার হলো, প্রথম কে কাজ করলো কোষ নিয়ে, পরবর্তীতে কারা করলো, কে কি ডেফিনিশন দিল, তারপর হচ্ছে কোষের প্রকারভেদ আমরা দেখলাম, প্রথম কোষের সৃষ্টি দেখলাম, তারপর কোষের প্রকারভেদ দেখলাম, তারপর কি কোষের আয়তন বা কোষের সাইজ নিয়ে আমরা একটা ধারণা পেলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এই যে কোষের যে অঙ্গাণুগুলো আছে ছোট ছোট, আচ্ছা অঙ্গাণু, অঙ্গ, অঙ্গাণু মানে কি? তাহলে অঙ্গাণু শব্দটা আসছে অঙ্গ থেকে, যে অঙ্গ বা অনুসদৃশ অঙ্গ। কোষ তো নিজেই খুব ছোট, ওর যে অঙ্গগুলো থাকবে সেগুলো অবশ্যই খুবই ক্ষুদ্র বা অণুর মতো হবে। সো এগুলোকে বলা হয়, এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এইগুলোকে বলা হয় তোমার অনুসদৃশ অঙ্গ বা অঙ্গাণু। সো নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ কোষের একটা, এই যে অঙ্গাণুগুলোর একটা ক্লাসিফিকেশন দেখবো ফার্স্টে, অ্যান্ড তারপর থেকে আমরা এক এক করে ইনশাল্লাহ কোষের অঙ্গাণুগুলো দেখা শুরু করব। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।